কলিং ভিসা নিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকবার মিটিং হয়, যার মধ্যে মিটিং শুরু হলো আসিফ নজরুল মালয়েশিয়াতে আসেন এবং তারপরে উনি মালয়েশিয়া থেকে চলে যান। মালয়েশিয়া থেকে চলে যাওয়ার পরে মালয়েশিয়ার টিম বাংলাদেশে যান, সেখানে মিটিং করেন। সমস্ত কিছুর পরেও বাংলাদেশের কলিং কিন্তু আজকে পর্যন্ত খোলা হয়নি। এখন মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আনবে না আনবে না, সেটা ডিপেন্ডস করে বর্তমান বাংলাদেশ সরকারের উপরে। আমি কেন বললাম যে বর্তমান বাংলাদেশ সরকারের উপরে, কারণ বাংলাদেশ সরকার চাচ্ছে হচ্ছে যে মালয়েশিয়াতে কলিংয়ে লোক আসুক সিন্ডিকেট মুক্ত। মানে যখন সিন্ডিকেট মুক্ত হবে তখন কিন্তু আপনি ইচ্ছে করলে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকার মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারেন, যেভাবে অন্য অন্য দেশের লোকজন মালয়েশিয়াতে আসতেছে, যেভাবে অন্য অন্য দেশের শ্রমিক মালয়েশিয়াতে আসে। যেমনটি আপনি বলতে পারেন যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ইন্ডিয়া। সো বাংলাদেশের বেলায় কেন এমনটা হয়, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই এখানে, যে বাংলাদেশের বেলায় কেমন এমনটা হয় এটা কিন্তু আজকে কিংবা বিগত সরকারের আমলেও শুরু হয় নাই। আপনি যদি এটা একটু লক্ষ্য করেন, 2006-2007 যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছেন তারাও কিন্তু এই সিন্ডিকেটের আওতায় আসছেন। তৎসময়ে যেই সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল সেই সরকারকেও কিন্তু আপনার মোটা অঙ্কের টাকা সেখানে জমা দিয়ে আপনার বিদেশে আসতে হতো। পর্যায়ক্রমে আপনি যখন সরকার পরিবর্তন হয়েছে, সিন্ডিকেটের সিস্টেমও পরিবর্তন হয়েছে, মালয়েশিয়াতে যে কলিং ভিসার যে বিষয়টা, সেটা আপনি যেই সরকারই আসুক সেই সরকারই যদি চায় যে সিন্ডিকেট মুক্ত করতে, বিষয়টা এত সোজা না। কারণ হচ্ছে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির যে সিন্ডিকেটটা, সেটা যতক্ষণ না আপনি কন্ট্রোল করতে পারবেন ততক্ষণ আপনি মালয়েশিয়া কেন পৃথিবীর কোনো দেশের সিন্ডিকেট ভাঙার মতো শক্তি বাংলাদেশের কোনো সরকারের নাই। আপনি আমাকে প্রশ্ন করেন এই সিন্ডিকেট কি ভাঙা আদতেও পসিবল? আমি আপনাকে এক কথায় উত্তর দিব, জি না, এটা পসিবল না। এই সিন্ডিকেট তৈরি করছে যারা, তারা আছে বাংলাদেশেই। আপনি যদি দেখেন এই সিন্ডিকেট যারা তৈরি করছে তারা কোথায়, তারা কিন্তু বাংলাদেশেই। তারা কিভাবে এই সিন্ডিকেট তৈরি করছে এটার যদি একটু ব্যাখ্যা আপনাকে দেই, সেটা হচ্ছে যে সর্বপ্রথম সিন্ডিকেটের যারা বাংলাদেশে আছে তারা কি করে, মালয়েশিয়া প্রতিবারই যখনই তাদের গভর্নমেন্টের কাছ থেকে ঘোষণা দেয় যে মালয়েশিয়াতে আগামী 2 বছরে 5 লক্ষ লোক আনবে, 7 লক্ষ লোক আনবে, ঠিক তখনই বাংলাদেশের প্রতিটা রিক্রুটিং এজেন্সির একটা কইরা ফইরা মালয়েশিয়াতে আসে এবং সেই ফইরার মাধ্যমে তারা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে দেয়। যে কিভাবে সেই টাকা তারা ইনভেস্ট করে, প্রতিটা ফইরা যেই কোম্পানিতেই লোক আনবে, ধরেন আমার কোম্পানিতে 50 জন লোক আনবো, আর এই কথা ফইরার কানে কোনো না কোনো প্রকারে যায়। যাবার পরে এই ফইরা আমার কোম্পানির ম্যানেজারের সাথে কিংবা আমার সাথে কিংবা এইচআরের সাথে আইসা মিটিং করে যে আপনি যে 50 জন লোক আপনার কোম্পানিতে নিবেন, এখানে যে যাবতীয় খরচ, মালয়েশিয়ার সরকারের নিয়ম অনুযায়ী একজন লোক আনতে হলে সেই নেভির টাকা কোম্পানির পে করতে হবে, প্লেনের টিকেটের টাকা কোম্পানির পে করতে হবে। মালয়েশিয়া সরকার কিন্তু নিয়ম সুন্দর করে রাখছে, কিন্তু নিয়মটারে ভঙ্গ করতেছে কিংবা নিয়মটারে ঘুরাইয়া পেঁচাইয়া টাকা খাওয়া শিখাইতেছে হইল ফইরাই, আর সেই ফইরা হইল বাংলাদেশ থেকে কন্ট্রোল করতেছে। ফইরা গিয়া ম্যানেজারের সাথে দেখা করবে কিংবা এইচআরের সাথে দেখা করবে কিংবা মালিকের সাথে দেখা করে মালিকরে টাকার প্রলোভন দিবে, দেখাবে যে প্রতিটা লোক প্রতি আপনারে 2000 রিঙ্গিত করে দিব এবং নেভির যে 1850 টাকা পে করতে হয় সেটা আমি পে করব এবং প্লেনের যে টিকিট সেটাও আমি পে করব। আপনি আপনার অ্যাপ্রুভেল কিংবা আপনার যে ডিমান্ড লেটার সেটা আপনি আমাকে দিয়ে দেন। সো ফইরাই দেখা যায় এই জায়গায় মোটামুটি 7,000 6,500 টাকা দিয়া এই মালিকের থেকে এই কাগজপত্র কিনা নেয়, ইনক্লুডিং অ্যাপ্রুভেল সহকারে। এখন কথা হচ্ছে যে খরচ কি ফইরার এখানেই শেষ? জি না, খরচ এখানেই শেষ না। মালয়েশিয়া আরও কিছু ধাপে ধাপে খরচ আছে, যেটা আমি এখানে বলবো না। যারা কলিং ভিসা নিয়ে অভিজ্ঞতা আছে তারা মোটামুটি সবাই জানেন আপনার কোন কোন ক্ষেত্রে আরও খরচ আছে, এবং বাংলাদেশে গিয়েও একটা খরচ দাঁড়ায়। সমস্ত খরচর পরে দেখা যায় যে একজন শ্রমিক মালয়েশিয়াতে পাঠাইতে হইলে আপনার খরচ আইসা দাঁড়ায় সেই শ্রমিকের 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে আসিফ নজরুল বাংলাদেশে যে মালয়েশিয়ার টিম গেল যে কলিং নিয়ে আলোচনা করার জন্য, তাতে কি লাভ হইল? তাতে কিন্তু কোনো লাভ হয় নাই, কিংবা মালয়েশিয়া থেকেও কোনো আশ্বাস বাংলাদেশের দেওয়া হয় নাই। আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে আসছে তখন ওনারে মালয়েশিয়া থেকে হয়তো আশ্বাস দিছে যে আমরা যত লোক মালয়েশিয়াতে আনবো, শ্রমিক আনবো, সেই শ্রমিকের থেকে একটা বড় সংখ্যা আপনাদের দেশ থেকে আনবো। আপনি একটা দেশের মন্ত্রী হিসাবে যদি আরেক দেশে আপনি ভিজিট করতে যান, সেই দেশের মিনিস্টারের সাথে
সাথে যদি আপনি কথা বলেন তারা অবশ্যই এই ধরনের আশ্বাস আপনাকে দিবে। কথা হচ্ছে তারা কিন্তু আপনাকে আশ্বাস দিছে, তারা আপনাকে প্রমিস করে নাই। দুই জিনিস। আমি যদি আপনাকে অফিসিয়ালি কথা দেই যে আমি আপনার দেশের লোক 500 টাকার বিনিময়ে মালয়েশিয়াতে আনবো, এটা এক জিনিস। আর আমি যদি আপনার আশ্বাস দেই যে আমি দেখবো কি করা যায়, সেটা আর এক জিনিস। এখন আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে আসছে, উনি কলিং নিয়ে আলাপ করছে এবং মালয়েশিয়ার টিমও বাংলাদেশে গেছে, ওনাদের মাধ্যমে কলিং নিয়ে কথা হয়েছে, কিন্তু বাংলাদেশের থেকে ক্লিয়ারলি কোনো প্রেস স্টেটমেন্ট তারা দেয় নাই। কেন দেয় নাই? মালয়েশিয়া চাচ্ছে যে আগে যে মালয়েশিয়াতে 2022-2023-এ যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক পাঠাইছে, মালয়েশিয়া চাচ্ছে কোনো না কোনো প্রকারে সেই এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাক। এখন বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সাথে মিটিংয়ের আগে অনেক বড় বড় কথা বলছে। এই কথার পরিপ্রেক্ষিতে তারা বোঝানোর চেষ্টা করছে যে সিন্ডিকেট আমরা মুক্ত করে ফেলবো, সিন্ডিকেট আমরা ভাঙা ফেলাইবো, মালয়েশিয়াতে 1 থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে মানুষ মালয়েশিয়াতে যাবে। সেটা কিন্তু তারা করতে পারে নাই। এখন সেইটা যখন তারা করতে পারে নাই, তখন তারা প্রেস স্টেটমেন্টও দেয় নাই, তারা চুপচাপ রয়েছে। কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ সরকার যে এই যে হেলামিটা করে, প্রতিটা সরকারই, আপনি বিগত সরকার ওই হেলামি কইরা দেখা গেছে যে শ্রমিকদের লসে ফেলাই দিছে। এখন আপনি যদি বলেন শ্রমিকদের কিভাবে লসে ফেলাইছে, দেখেন আপনি যখন মালয়েশিয়াতে লোক না পাঠাবেন তখন মালয়েশিয়া কিন্তু শ্রমিক সংকট দেখা দেয়। আর এই শ্রমিক সংকট যখন দেখা দেয় তখন কিন্তু মালয়েশিয়ার সরকার আপনার জন্য বসে থাকবে না যে আপনি আরো 2 বছর পরে লোক পাঠান, কিংবা আপনি ঘাউরবি করে বসে থাকবেন, মালয়েশিয়ার সরকার আপনার আশায় থাকবে। জি না, মালয়েশিয়ার সরকার কখনোই আপনার আশায় থাকবে না। মালয়েশিয়ান সরকার তখন কি করবে? নেপালের থেকে লোক আনবে, ইন্ডিয়া থেকে লোক আনবে, ইন্দোনেশিয়ার থেকে লোক আনবে, অন্য অন্য কান্ট্রি থেকে লোক আনবে। লোক আনার পরে দেখা যায় মালয়েশিয়ায় যে শ্রমিক সংকট ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়, এবং ফিল আপ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ দেখা যায় 1 বছর 2 বছর পরে রাজি হয়, ঠিক আছে আপনি যেইভাবে চাইছেন যে আগে যেই রিক্রুটিং এজেন্সিরা লোক পাঠাইতো সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই লোক পাঠাবো, আপনি এখন আমার লোক নেন। ততক্ষণে দেখা যায় যে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ লোক মালয়েশিয়াতে আসে, আসার পরে কিন্তু তাদের কাজ থাকে না। তখন যেই ফইরায় এই যে অ্যাপ্রুভেল কিনছে মালিকের কাছ থেকে, এই ফইরায় কি করে? মালয়েশিয়াতে হোস্টেল ভাড়া করে, এবং হোস্টেল ভাড়া কইরা এই শ্রমিকদের এই হোস্টেলে রাখে, দিনের পর দিন রাখে। এক সময় শ্রমিকদের কাছ থেকে দেখা যায় যে 4,000-5,000 রিঙ্গিত দাবি করে যে 4,000 রিঙ্গিত দিয়ে 5,000 রিঙ্গিত দেন, আপনি আপনার পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেন। এখন মালয়েশিয়াতে যে অবৈধ লোকের সংখ্যা সব থেকে বেশি, এটার জন্য দায়ী বাংলাদেশের ফইরারা এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা। কারণ তারা যাই না শুইনা, তারা জানে যে মালয়েশিয়াতে কোনো কাজ নাই, কারণ কাজের যে সংকট ছিল সেটা অন্য দেশের লোক আইসা পূরণ হয়ে গেছে। তারপরেও তারা মালয়েশিয়াতে লোক পাঠায়, কারণ তারা যে ওই যে হাজার হাজার টাকা ইনভেস্ট করছে সেই টাকা তো তাদের উঠাতে হবে, না হইলে তাদের টাকাটা কিভাবে উঠবে? এই লোকগুলি মালয়েশিয়াতে আসার পরে 4,000-5,000 টাকা দিয়ে তাদের পাসপোর্ট ফেরত নেয়, এবং এক সময় দেখা যায় এই লোক বিভিন্ন জায়গায় অবৈধ হয়ে যায়। ভিসা রিনিউ করতে পারে না, চাকরি ঠিকভাবে পায় না, টাকার অভাবে ভিসা রিনিউ করতে পারে না। আবার অনেকে আছে দেখা যায় মালিক আছে, মালিক ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, ভিসা রিনিউ করে দিতে পারতেছে না। এইভাবে দিনের পর দিন এই শ্রমিক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অবৈধ হইয়া মালয়েশিয়া প্রশাসনের কাছে অ্যারেস্ট হয়। এখন অনেকেই বলবেন যে মালয়েশিয়া তো তারা বৈধ ছিল, তারা কেন অ্যারেস্ট হয়? মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, মালয়েশিয়ার সরকার যে নিয়ম করে রাখছে সেই নিয়ম অনুযায়ী আপনার যেই জায়গায় ভিসা আপনার সেই জায়গায় কাজ করতে হবে। এখন মালয়েশিয়া সরকার তো আপনার এই কথা বলে নাই যে আপনি এই জায়গায় ভিসা আপনি ওই জায়গায় চাকরি করেন। জি না, এটা মালয়েশিয়া সরকারের দোষ না, দোষ হচ্ছে বাংলাদেশের ফইরাদের এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির। রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকারের চোখে ধুলা দিয়া এই কাজগুলি করতেছে। প্রতিটা শ্রমিকের থেকে 3,000, 4,000, 5,000 টাকা নিয়ে, যার যার মন মতো টাকা নিয়ে এই শ্রমিক বাইরে ছেড়ে দিছে। এখন শ্রমিক যদি বিভিন্ন জায়গায় গিয়ে কমপ্লেন করে, যে শ্রমিক কমপ্লেন করার জায়গা আছে যে কয়জন শ্রমিক কমপ্লেন করে, এখানে যে কয়জন শ্রমিক কমপ্লেন করে, মালয়েশিয়ার সরকারের নিয়ম আছে যে আপনি কমপ্লেন করতে পারবেন, আপনি রিপোর্ট করতে পারবেন, কিন্তু কয়জন কমপ্লেন করে? সবাই ভয় পায়, আমি 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসছি, আমি গিয়ে কমপ্লেন করব, আমার বস আমার ভিসা ক্যান্সেল করে দিব, কিংবা আমার ইমিগ্রেশন অ্যারেস্ট করব, কিংবা আমার ভিসা আর হবে না, আমি কাজ করতে পারবো না। এই যে এই সব চিন্তাধারার মধ্যে থেকে এই শ্রমিক এক সময় দেখা যায় অবৈধ হয়ে যায়, এবং এই মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে, 5 বছরের ব্ল্যাক লিস্ট কইরা তারে দেশে পাঠায় দেয়। একজন লোক 5 লক্ষ টাকা দিয়া মালয়েশিয়ায় আসলো বৈধভাবে, এবং এক সময় দেখা যায় এই লোক মালয়েশিয়া থেকে 5 বছরের ব্ল্যাকলিস্ট হইয়া দেশে চলে যায়। এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী আমার দৃষ্টিতে 1 নম্বর দায়ী হলো বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, এছাড়া অন্য কেউ দায়ী না। কারণ সমস্ত গেমটা সেট আপ করছে তারা। বাংলাদেশের প্রতিটা শ্রমিকের সাথে দুর্নীতি করার জন্য একমাত্র দায়ী রিক্রুটিং এজেন্সিগুলি, যে ব্যাঙের ছাতির মতো হাজার হাজার রিক্রুটিং এজেন্সি গড়ে উঠছে বাংলাদেশে, তারা এর জন্য দায়ী।
তারা যদি মালয়েশিয়াতে টাকা না খাটাইতো, তারা যদি মালয়েশিয়াতে ফইরা সেট আপ না করতো, যে প্রতিটা কোম্পানির গিয়ে লোভ দেখাইতো যে 2,000 টাকা দিব, নেভির টাকা আপনার পে করতে হইব না, টিকিট আপনার পে করতে হইব না, তাইলে কিন্তু বাংলাদেশ থেকে যেই শ্রমিক আসতো তারা কিন্তু অন্য অন্য দেশের মতোই আসতো। অন্য অন্য দেশের থেকে যেরকম নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, অন্য অন্য কান্ট্রি বলেন, তারা কিন্তু তাদের দেশের ফইরারা কিন্তু এমন করে না। তাদের দেশের এজেন্ট যারা আছে তারা কিন্তু ওই মালিক রেদিয়াই নেভির টাকা পে করায়, তারা কিন্তু ওই মালিক রেদিয়াই টিকিটের টাকা পে করায়। যে লাভ করে সেই লাভের অংশটা মালয়েশিয়া থেকে না, কিন্তু বাংলাদেশের সিস্টেমটা টোটালি ভিন্ন। এখন সরকারকে আমি বলবো যে যদি আপনি মনে করেন যে আপনি মালয়েশিয়াতে লোক দিবেন, তাইলে আমি বলবো যে অপেক্ষা না কইরা, এই নাটক না কইরা তাড়াতাড়ি দিয়ে দেন। অন্তত মালয়েশিয়াতে অন্য দেশের থেকে লোক আসার পরে যে শ্রমিক সংকট আর থাকবে না, সেইটা না থাকার আগে আপনি আপনার লোক দেন, যাতে আপনার লোক মালয়েশিয়াতে আইসা কাজ পায়। একটা কথাই সব শেষে আপনাদের বলতে চাই যে মালয়েশিয়াতে যারাই কলিং ভিসায় আসার জন্য অস্থির হয়ে গেছেন কিংবা উতালা হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই পিডব্লিউর পক্ষ থেকে, যে মালয়েশিয়ায় বর্তমান যে পরিস্থিতি, তাতে যত ভালো কোম্পানি হোক আপনার জন্য আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনার যে 5 লক্ষ টাকা সেটা উঠতে কতদিন লাগবে সেটা আপনি হিসাব করবেন। 1700 টাকা বেসিকে হয়তো আপনি 40-50 হাজার টাকা মাসে কামাবেন, 60,000 টাকা আপনি মাসে কামাবেন, কিন্তু আপনার যে খরচ আছে সেটা আপনার হিসাব করতে হবে। আপনার নেভির টাকা দেখা যায় কোম্পানি কাটবে, অন্য অন্য খরচ বাবদ কোম্পানি আপনার টাকা কাটবে, অনেক কোম্পানি আছে যারা আপনার হোস্টেলের টাকা কাটবে, পানির বিল কাটবে। সমস্ত কাটাকাটির পরে দেখা যাবে যে আপনার হাতে আইসা 30,000 টাকা 25,000 টাকা টিকে, যে আপনি এই 25,000 টাকা 30,000 টাকা টিকার পরে আপনার 5.5 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকা আপনি কত দিনে উঠাবেন, সেই বিষয়টা ভাবার বিষয়। এবং সেই বিষয়টা ভাবার পরেই আপনি ডিসিশন নেবেন আপনার জন্য কি মালয়েশিয়া আসাটা ঠিক হবে না অন্য কোনো দেশে যাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।